নতুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক 180 দিনের রোডম্যাপ ঘোষণা আর কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের নির্দেশনা। জাতির উদ্দেশ্যে ভাষণ রাত 10:15টায়। প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার, অর্থনীতি পুনরুদ্ধারের সংকল্প। মুক্তিযুদ্ধের 20 শহীদদের প্রতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। সংস্কারের মাধ্যমে আবর্জনা দূর করে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশাবাদ। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু আগামীকাল থেকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। 180 দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে সরকার। সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানে যেন স্বস্তিদায়ক পরিবেশ থাকে সেদিকে নজর দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতেও নির্দেশনা দেওয়া হয়। দুর্নীতির প্রভাব মুক্ত হয়ে দৃশ্যমান কাজ করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। সিকান্দার রেমানের রিপোর্টে বিস্তারিত। শপথ নেয়ার পরদিন বুধবার দুপুর 12:30টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন 1 নম্বর ভবনের 3 তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের অফিস করেন। এরপরই একই ভবনের 3য় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী দিনের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের সেবক হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, জনগণ ম্যান্ডেট দিয়েছে, তাই প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী যেন প্রত্যাশা পূরণ করতে পারেন সে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। জরুরি যে সমস্যাগুলিতে আমরা অ্যাড্রেস করতে চাই সেটা একটা সম্মানজনক জায়গাতে আনতে কমপক্ষে 180 দিন হলে সুবিধা হয়। সেই অনুযায়ী 180 দিনের একটা পরিকল্পনা আমাদের খসড়া আকারে তৈরি করা আছে। খুব শীঘ্রই আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পারবে। শ্রমবাজার ওপেন করার জন্য যদি প্রধানমন্ত্রী একটি সফর দেন মিডল ইস্টে, সেটা আমাদের জন্য একটা সম্ভাবনা নতুন দ্বার উন্মোচন করতে পারে। আমাদের জায়গা থেকে এটিও বলেছি এবং তার জায়গা থেকে আরও কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন, যেগুলো কাজের ক্ষেত্রে আমরা মেনে চলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো যেন আমরা মনে রাখি এবং সেইভাবে যেন মন্ত্রণালয়গুলো কাজ করে। মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান, সেহরি, ইফতার, তারাবিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। দুর্নীতিমুক্ত হয়ে দৃশ্যমান কাজ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। দিজ আর দি প্রায়োরিটিস। নির্বাচনী অঙ্গীকারে ছিল কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, সাথে ইমাম সাহেব সহ অন্যান্য ধর্মের পুরোহিতদেরকে বিশেষ ভাতা দেওয়া। সেটারও কিভাবে শুরু এই রোজার মধ্যে করা যায় সেই সব বিষয়গুলো নিয়েও তিনি আলাপ আলোচনা তুলেছেন এবং সবাই তার মতামত দিয়েছেন। রমজানে যেসব চ্যালেঞ্জগুলো আসতে পারে, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, বাড়ি ফিরে যাওয়া, এসব নিয়ে যেসব সংকট সাধারণত তৈরি হয় সেগুলো যেন ঠিকঠাক মতো ফেস করা যায় সেগুলো। আর একটা কথা হয়েছে যে আমরা শর্ট টার্মে মানে 180 দিনের জন্য বিএনপির একটা প্ল্যান আছে, যেটা তার আগেই তৈরি করা ছিল, সেটা আর একটু রিফাইন করে জনগণের সামনে খুব দ্রুতই প্রেজেন্ট করা হবে, যাতে জনগণ বোঝে ইমিডিয়েটলি সরকার কি করতে যাচ্ছে। বিপুল ম্যান্ডেটের কথা স্মরণ করিয়ে দিয়ে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সন্ধ্যা 10:15টায় বিটিভি সহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি প্রচারিত হবে। সরকারের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ। এর আগে মঙ্গলবার দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। তাকে প্রধানমন্ত্রী পদে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন 49 জন। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। 2 দশকেরও বেশি সময় পর সচিবালয়ে অফিস করলেন বিএনপির সিনিয়র মন্ত্রীরা।
সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তারা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচনও দেয়া হবে। আর শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন শুধু লং জাম্প নয়, পোল ভল্ট জাম্প দেওয়া হবে। বিএনপি ঘোষিত ইশতেহার বাস্তবায়নে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার সিনিয়র মন্ত্রীদের। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মন্ত্রিসভার শপথ গ্রহণের পর প্রথম দিনের মতো দেশের প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে যান সিনিয়র মন্ত্রীরা। এর আগে 2001 থেকে 2007 সালে বিএনপি সরকারের মন্ত্রিসভায় যারা ছিলেন তাদের অনেকেই দীর্ঘদিন পরে এলেন পুরনো কর্মস্থলে। সিক্ত হলেন কর্মকর্তা কর্মচারীদের ফুলেল শুভেচ্ছায়। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দলীয়করণে ভেঙে পড়া প্রশাসনিক ব্যবস্থা সঠিক পথে নিয়ে আসাই নতুন সরকারের প্রথম এবং প্রধান কাজ। স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজনের ইঙ্গিত দেন তিনি। আর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতির থেকে বেরিয়ে এসে আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। আর তৃতীয় কথা হচ্ছে, এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। এটা হচ্ছে পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে ওভার রেগুলেটেড কান্ট্রি হচ্ছে। আমাকে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে, লিবারালাইজেশন করতে হবে। আমরা আমাদের যে কমিটমেন্ট টু দ্য পিপল ডিউরিং দ্য ইলেকশন, নির্বাচনের ম্যানিফেস্টোতে আমরা যেটা কমিট করেছি, আমাদের চেয়ারপারসন, আমাদের প্রাইম মিনিস্টার, তিনি যে কমিট করেছেন সেই কমিটগুলো আমরা ফুলফিল করব। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। জানালেন, শিক্ষার আমূল সংস্কারে উদ্যোগ নেবেন তিনি। আর সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বললেন, গত 17 বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিকে ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার। এসব সেক্টরে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই নতুন সরকারের প্রধান লক্ষ্য। আমরা 2001-এর দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলি তো চলেই গিয়েছে, সেগুলি আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না। আর জাম্প বলতে যেটা বুঝছেন, হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে আমাদের শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে, এটাই আমি বিশ্বাস করি। 2001 হতে 2006 আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি। আমরা আবার এসছি, অতএব তারা কি করেছে তার জবাবদিহিতা আমার দেওয়ার নয়, কিন্তু আমরা করিনি তার প্রমাণ রয়েছে এবং আমরা এসছি, হবে না, এটাই আপনি ধরে নিতে পারেন। আমাদের অর্থনীতি যার মূল বুনিয়াদটাকে ভেঙে ফেলা হয়েছে। এখানে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সব কিছু লুটপাট করে ধ্বংস করা হয়েছে। এক ধ্বংসস্তূপের দাঁড়ায় আমরা নতুন করে স্বপ্ন দেখছি, আমরা পারবো এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে সকলের সহায়তা প্রত্যাশা করেন নতুন সরকারের সিনিয়র মন্ত্রীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এবারের মন্ত্রিসভায় 40 নতুন মুখ। দেশকে এগিয়ে নিতে সংস্কারের পাশাপাশি নানান প্রতিশ্রুতি দিয়েছেন নতুন মন্ত্রীরা। বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর রমজানে পণ্যের সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে প্রথম অফিস করে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা এসব কথা বলেন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে আসছেন, সে কারণে সচিবালয়ের পরিবেশ ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী প্রবেশের পর একে একে সব মন্ত্রী প্রতিমন্ত্রীরা সচিবালয়ে আসেন। দুপুর 1টার দিকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে স্বাগত জানানো হয় নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান তিনি। গণমাধ্যমের মতো এরকম পেশায়, সম্মানিত পেশায় যারা
কাজ করেন তাদেরকে যদি সারাক্ষণ উল্টো একটা নজরদারির মধ্যে থাকতে হয়, এই সমস্যা যেহেতু আমরা জানি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, ফলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ। আইন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান মন্ত্রণালয়ে গেলে তাকে স্বাগত জানানো হয়। সাংবাদিকদের তিনি বলেন, কর্মকর্তাদের কেউ দুর্নীতি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী। মানুষের প্রত্যাশা পূরণ করাটা তো আমাদের দায়িত্ব, সেটা আইনি পরিকাঠামোর মধ্যে থেকে পূরণ করার জন্য যা করা দরকার, যতটা করা সম্ভব ততটাই আমরা চেষ্টা করব। আমার মাননীয় প্রধানমন্ত্রী অনেক আশা রেখে নিশ্চয়ই আমাকে এখানে দিয়েছেন, ঠিক না? তো এটুকু আমি কথা দিতে পারি, দিস মিনিস্ট্রি মাস্ট বি অ্যান্ড শ্যাল বি কারাপশন ফ্রি। দেয়ার উইল বি নো কারাপশন। করতে পারবে না কেউ ইনশাল্লাহ। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানালেন, এলডিসি থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করছে সরকার। আমাদের দৈনন্দিন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলির যে মজুদ আছে এবং পাইপলাইনে যা আছে সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। এলডিসি গ্র্যাজুয়েশনটা আমরা ডেফার করতে চাই এবং এটার জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার তার প্রত্যেকটাই নিব। এছাড়া কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কৃষি কার্ড বিতরণে দলের প্রতিশ্রুতি স্মরণ করে দেন। যাত্রীদের ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ দিতে চান বেসরকারি বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। দেশ পরিচালনায় দল মতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি শহীদুদ্দিন চৌধুরী এনির। নির্বাচনে আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব, সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব ইনশাল্লাহ। আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি। তো আমরাই পারবো হচ্ছে দেশটির ভবিষ্যতে অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন নিয়ে আসতে। সবার ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি। প্যাসেঞ্জার আসার পরে তারপরে নেমে যাতে ইমিগ্রেশন করতে করতেই তাদের লাগেজগুলি তারা বেল্টে পায়, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমরা সিভিল এভিয়েশনের সঙ্গে বসে করব। ল্যান্ডের দুর্নীতি কি করবেন, আমরা চেষ্টা করব যেন এই কোয়েশ্চেনটা আমাদের পরবর্তীতে কেউ এসে যেন এই কোয়েশ্চেনের মুখোমুখি হতে না হয়। অর্থাৎ আমাদের সর্বোচ্চ চেষ্টাটা থাকবে যেন এরকম কোনো কোয়েশ্চেন না আসে। আমরা যে সময় যতটুকুই থাকি সম্মানের সঙ্গে, সুনামের সঙ্গে, সততার সঙ্গে থাকব। আমরা প্রচণ্ড পরিশ্রম করব। দুর্ভাগ্য ছিল অতীতে, সামনের দিনগুলো আমরা পরিষ্কার আলোর পথে হাঁটতে চাই, অন্ধকারে আমরা ব্যাক করাতে চাই না। এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজেজ বলেন, আগামী শিক্ষা ব্যবস্থা হবে বিশ্বের কাছে ঈর্ষণীয়। আগামী শিক্ষা ব্যবস্থা আমরা মনে করি পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে। আশেপাশের দেশগুলোতে সকলে চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে পড়ানোর জন্য। এরপর মন্ত্রী প্রতিমন্ত্রীরা সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সবসময় সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনায় গণমাধ্যমের স্বাধীনতার কথা আছে, সেই আলোকে মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে যাওয়ার আগে জাতীয় প্রেস ক্লাবে যান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তাকে স্বাগত জানান প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। পরে মন্ত্রী কুশল বিনিময় করেন সাংবাদিকদের সাথে। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই প্রেস ক্লাব তার সেকেন্ড হোম। সাংবাদিকদের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের। তিনি আরও বলেন, সাংবাদিক সমাজের সমস্যার সমাধান না করে গণমাধ্যমের সমস্যার সমাধান সম্ভব নয়। সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করেই কাজ করবে সরকার। সাংবাদিক সমাজ তাদের সমস্যার সমাধান না করে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। অতএব সেই সমস্যার সমাধান কি আমাদের এই মন্ত্রণালয়ের এবং এই সরকারের, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের ঘোষিত যে 31 দফা কর্মসূচি, তার মধ্যে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা আছে, আমরা সেই আলোকে আমাদের কর্মকৌশল এবং কর্মপরিকল্পনা আপনাদের সামনে শিগগিরই হাজির করব। তার আগে সাংবাদিক মহল সহ সকল অংশীদারদের সঙ্গে আমরা ধৈর্যের সঙ্গে মত বিনিময় করব এবং পরামর্শ দেব। সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী পরিষদের সদস্যরা। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রীরা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা 11টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। পরে স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রীরা, জানান জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তারা। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, 24-এর জায়গায় 24, এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর 24 হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, দুটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। আজকে প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। যেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং উন্নয়ন অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী পরিষদের সদস্যরা। এ সময় মন্ত্রীরা জানান, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দুপুর 12টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান যান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে। সেখানে প্রথমে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সরকারের মন্ত্রীরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন, এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে। সরকার প্রধানের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দুর্নীতি আছে পর্যায়ক্রমে, যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে, সেটি না হলে আমাদের অনেক উন্নয়ন টেকসই হচ্ছে না। আমাদের দলের সংসদের নেতা বর্তমান পিএম আমাদের বলেছেন যে আমরা সংসদ সদস্যরা কোনো ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, আমরা কোনো প্লট নিব না, এবং আমরা দুর্নীতির গলা টিপে চেপে ধরব। যে প্রত্যাশা নিয়ে জনগণ বিএনপিকে রায় দিয়েছে তা পূরণ করতে সরকার কাজ করবে বলে জানান মন্ত্রীরা। সবাই মিলে আমরা লড়বো, করব একসঙ্গে, সবার জন্য, দেশের জন্য আমরা সেই দায়িত্বটুকু পালন করব। আমরা রক্তের ঋণে আবদ্ধ,
কাজে আমাদের আজকে যে দেশকে পরিচালনার দায়িত্বটা এসছে সেটা যতটুকু সক্ষমতা আছে সর্বাত্মক উজাড় করে দিয়ে আমাদেরকে সেই চেষ্টাটা করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় মানুষ কিন্তু স্বস্তিতে ঈদটা যাত্রা এবং ঈদের সময় করতে পেরেছিল, কাজেই সেটা কিন্তু ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। এখন একটা ইলেকটেড গভর্নমেন্ট, আমাদের প্রতি জনগণের এত সমর্থন, এত ল্যান্ডস্লাইড ভিক্টরি ম্যান্ডেট, তো এটা তো আমরা পুরো সরকার কাজ করবে। মন্ত্রীরা বলেন, গণতন্ত্র দেশের উন্নয়নে অবদানের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া আজীবন মানুষের মনে বেঁচে থাকবেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামের আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ার করে দিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাড় দেওয়া হবে না। বুধবার সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেন তিনি। আরও বলেন, জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং তিনিও প্রধান বিরোধী দলীয় নেতা হতে পারতেন না। তাই জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে, এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয়, তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলবো, আমরা কিন্তু ছেড়ে দেব না। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে। সন্ধ্যা বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীতে বায়তুল মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মাগরিবের নামাজের পর কমিটির সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। রমজানে কালোবাজারি করে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানান ধর্মমন্ত্রী। আজ বুধবার থেকে রোজা শুরু হয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ও বিশ্বের আরও কয়েকটি দেশে। ইসলামী পঞ্জিকার নবম মাস রমজানকে বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র কোরআন নাজিল হয় এ মাসে। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে শেষ হয় রমজানের আনুষ্ঠানিকতা। 19 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে 1447 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে আলহামদুলিল্লাহ। আগামী 26 রমজান 1447 হিজরি 2 চৈত্র 1432 বঙ্গাব্দ 16 মার্চ 2026 তারিখ সোমবার দিবাগত রাত্রে পবিত্র লাইলুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। দর্শক, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক কভার করতে রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সৈকত, ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের বিষয়ে আমাদেরকে জানাবেন। জেবা মাগরিবের নামাজের পরেই কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের যে জাতীয় চাঁদ দেখা কমিটির যে বৈঠকটি অনুষ্ঠিত হয় সবসময়, সেটাও আজকে হয়েছে। কিন্তু আজকে নতুন সরকারের যে প্রধান ধর্মমন্ত্রী নতুনভাবে হয়েছেন কাজী মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তার নেতৃত্বে বা তিনিও যেহেতু চাঁদ দেখা কমিটির সভাপতি, সেই সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ইসলামিক ফাউন্ডেশনের সারা বাংলাদেশের যে বিভিন্ন জেলা প্রশাসন থেকে বা বিভিন্ন বিভাগীয় অফিস থেকে তারা খবর নিয়েছেন জেলার কোন কোন জায়গায় চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী কিন্তু পরে সবার সিদ্ধান্তটা তিনি জানিয়েছেন। আমরা যতদূর খোঁজ পেয়েছিলাম যে বাংলাদেশের আকাশে কক্সবাজার জেলায়, এরপরে সিরাজগঞ্জ জেলায় এই চাঁদটা দেখা গেছে এবং সে বিষয়ে মন্ত্রী বিস্তারিত তুলে ধরেছেন এবং তিনি জানিয়েছেন যে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে এবং এই রমজানের পর লাইলাতুল কদর কবে হবে সেটাও জানালেন এবং সব মিলে তিনি আরো আমার কাছে দোয়া চেয়েছেন এবং সবশেষে তিনি যে বিষয়টি জানিয়েছেন যে রমজানে যেহেতু নিত্যপণ্যের দাম বেড়ে যায়, সেই বিষয়ে তিনি বলেছেন যে যারা নিত্যপণ্যের দাম বাড়াবে, যারা টিকিট করবে, তাদের তিনি বলেছেন যে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নেতৃত্বেই সবকিছু কঠোরভাবে মোকাবেলা করা হবে এবং দমন করা হবে এবং তিনি সবাইকে বলছেন যে সংযমে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সব মিলিয়ে তিনি দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন
এর বাইরে যেবা আমরা এখন যেহেতু বাইতুল মোকাররম জাতীয় মসজিদে রয়েছে এবং এখানে এশার আজানও হয়েছে এবং কিছুক্ষণ পর এখানে তারাবির নামাজ শুরু হবে এবং মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং দীর্ঘ 1 বছর পর আজকে তারা আবার পবিত্র মাহে রমজানের তারাবির নামাজ পড়বে। এর জন্য তারা শুকরিয়া আদায় করেছেন। সব মিলিয়ে একটা ইবাদত বন্দেগীর একটা আবহে কিন্তু বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পরিবেশ রয়েছে এবং 8:30টার দিকে নামাজ শুরু হবে। সব মিলিয়ে এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রথম দিনের মতো অফিস করেছেন এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার বিকেলে মন্ত্রণালয়ে প্রথমবারের মতো প্রবেশ করেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন মন্ত্রণালয় ও তার অধীনস্থ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। পরে মন্ত্রণালয়ের সভাকক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় মন্ত্রণালয়টির কার্যক্রম সম্পর্কে ইশরাক হোসেনকে অবহিত করেন কর্মকর্তারা। তিনিও খোঁজ নেন মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ ও প্রকল্পের বিষয়ে। বৈঠকে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের হয়রানি মুক্ত সেবা নিশ্চিতে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সরল ক্রেতাদের সহজেই বোকা বানিয়ে পচা খেজুর তরতাজা করে বিক্রি করছেন এক শ্রেণীর অসাধু বিক্রেতারা। তাদের কৌশল বাংলাভিশনের ক্যামেরায় ধরা পড়ে যায়। বিক্রেতাদের সহজ স্বীকারোক্তি, দাম ভালো পেতে এই অসাধু উপায় অবলম্বন। অন্যদিকে বাজারে এক হালি লেবু কিনতে গুনতে হচ্ছে 100 টাকা পর্যন্ত। এতে ক্ষোভ বাড়ছে অসহায় ক্রেতাদের। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। ক্রেতার পছন্দ চকচকে খেজুর, তাই বিক্রেতাদের এই নতুন কৌশল। হাতে সরিষার তেল মেখে নষ্ট ও পুরাতন খেজুরকে এভাবেই রূপ দিচ্ছেন নতুনত্বের। তবে প্রশ্ন ছিল এই অসাধু উপায় অবলম্বনের কারণ কি? বিক্রেতার সরল উত্তর, তাতে নাকি দামও ভালো পাওয়া যায়। এটা মিটে ধরেন না, আমরা সিটিমারের মধ্যে দিয়ে দিই আর কি। সিটিমারের মধ্যে খালি একটা সিটিমারের আছে, ওটা মধ্যে দিই আর কি, বুঝছেন? ওটা আমি বিক্রি করি না, ওটা আমরা আপাতত বদ্ধ করে দিচ্ছি। কি দাও এটা, কেন দাও? ওটা দিলে একটু মানে ঝরঝর করে, একটা মানে কালারটা সুন্দর দেখা যায়, এই কারণে দিই আর কি, বুঝছেন? আমরা ইনটেক বেচতে গেলে ঝামেলা, মানে কি ইমকা উমুকা হাজার কথা বলা লাগে। এখন আর কোনো কথা বলা লাগবো না, এখন সৌন্দর্য হলে সবাই পাগল, কিন্তু সৌন্দর্যের ভিতরে তো কত ঝামেলা, এটা তো পাবলিক বুঝতে জানি না। মানে সৌন্দর্য বাড়াতে গিয়ে এই যে হাত দিয়ে আপনি হাইজিন মেনটেন না করে এটাকে সুন্দর করতেছেন, এটাকে কি বলবেন? এটা তো আমরা কোনো খারাপ জিনিস দিয়ে মিক্স করি না, বা পানি জাস্টলি ভালো পানি দিয়ে আমরা এটা মিক্স করি। রমজান এলেই খেজুরের চাহিদা বাড়ে কয়েক গুণ, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দামও। এর জন্য সিন্ডিকেটকেই দুষলেন ক্রেতা ও খুচরা বিক্রেতারা। খেজুরের পাশাপাশি সব ধরনের ফলের দামও বেড়েছে কেজিতে 1 থেকে 150 টাকা পর্যন্ত। এতে ক্ষুব্ধ ক্রেতারা। বড় খেজুর বলতেছে উনি, বড় কত বললেন কাকা? এই যে 400 350 নিম্ন খেজুর এগুলা। গত বছর এগুলা ছিল 200, 200 বা 250 ভালোটা। এবার তো মনে করেন দাম বাড়তি, অনেক বাড়তি দাম। প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এটা কেন? আমাদের দেশে মানুষের অন্য কান্ট্রিতে 1 কেজির থেকে 100 গ্রাম বেশি দেয় রোজার জন্য। আমাদের তো দেশে তো বেশি তো দেয় না, উল্টা আরো ডবল দাম। সিন্ডিকেট বাজার, বুঝেন না? এখন ওরা যা কয় দেশে তাই চলে, এসব কিছু করার নেই। 1200 টাকা খেজুর, 1800 টাকা দাম, 600 টাকা বাড়ছে কার্টনে। ধনী তো খাইতে যাই 200টা ফল খাইতে পারে, গরিব তো একটা নির্মম যারা আছে এরা তো একটা ফল তো এক রীতিমোহ দেওয়ার মতো তুলনা হবে না। আনা 520, আঙ্গুর 420, আর এটা 330 কমলা। এদিকে রমজানকে পুঁজি করে কাঁচাবাজারে ইফতারের উপাদানের দামেও আগুন। অস্বাভাবিকভাবে বেড়েছে লেবু, শসা আর বেগুনের দাম। ক্রেতাদের এক হালি লেবু কিনতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা পর্যন্ত। আরে শয়তান তো সারা জীবন বাইরেই থাকে, শুধু রোজার সময় চলে যায়, বাসা বাড়িতে থাকে না। এই শয়তান সব রোজার ব্যবসায় আইসা পড়ে। এই জন্যই রোজার বাজার যত দাম বৃদ্ধি এই শয়তানের কারণেই। শয়তান সব এখন বাজারে, বাসা বাড়িতে নাই। আমি আসছিলাম হলো লেবু কেনার জন্য, এক হালি দাম চলে 100 টাকা। কারণ বাজারে 100 টাকা হলে মানে লোকালি গ্রাম মহল্লার মধ্যে হবে মিনিমাম 150 টাকা। বাগানে মাল কম, গাছে ফলন কমাইছে, এজন্য দাম বেশি। অফসিজন না কিনলে কিছু না, অনেক বাসাতে কইছে এটি আনতে, আমি নিতেছি। কি করবো, দাম তো আর বাসায় জানে না কোনটা কয়টা। তবে এখনও স্থিতিশীল ইফতারের অন্যতম উপাদান ছোলা বুটের দাম।
মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা। সব বাধা একসাথে মোকাবেলা করার ঘোষণা দেন তারা। প্রথম আলো অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনীতে এসব কথা বলেন তারা। বক্তারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যমে যে দল, মত বা আদর্শপন্থী হোক না কেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। গণমাধ্যম ব্যক্তিরা দাবি করেন, নতুন সরকার অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। শুধু অপরাধী নয়, এই ঘটনার পেছনে যারা ইন্ধন দিয়েছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের লেখার স্বাধীনতা যে কোনো মূল্যে বজায় রাখতে হবে। উদ্বোধনীতে নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের সভাপতি একে আজাদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বিএফ নিউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা প্রথম আলো ভবনের ধ্বংসস্তূপের প্রদর্শনী দেখেন। আমাদের চেষ্টা থাকবে, আমাদের চিন্তা থাকবে, আমরা সাহস করে আমাদের কাজগুলি আমরা করব। তো আমরা অতীতে যে কোনো সময় চেয়ে আমরা এখন অধিক সচেতন, আমাদের নিজেদের সাংবাদিকতা নিয়ে, আমাদের নিজেদের কাজ নিয়ে, আমাদের লেখালেখি নিয়ে, আমাদের প্রকাশনা নিয়ে। এবং আমি বলবো যে এইভাবে আমরা আপনারা সবাই মিলে সংবাদপত্র জগতে একটা নতুন ধারা তৈরি করব। সেটা ঐক্যের, সমঝোতা এবং মিলেমিশে একত্র ঐক্যবদ্ধভাবে চলার পরিবেশ তৈরি করার চেষ্টা করব। এই দুইটা কাগজের আগুনে পুরানোর চেষ্টাকে এই দুইটা কাগজের সমস্যা ভাববেন না। এটা হচ্ছে মুক্ত চিন্তার পিছনে আগুন দেওয়া, স্বাধীনতার বিরুদ্ধে আগুন দেওয়া, স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আগুন, এবং জাতিগতভাবে চিন্তার যে শক্তি, চিন্তার যে স্বাধীনতা আমাদের দরকার, সেটার উপরে এটা আগুন আছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। নতুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক, 180 দিনের রোডম্যাপ ঘোষণা আর কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের নির্দেশনা। জাতির উদ্দেশ্যে ভাষণ রাত 10:45টায়। প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার, অর্থনীতি পুনরুদ্ধারের সংকল্প। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। সংস্কারের মাধ্যমে আবর্জনা দূর করে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশাবাদ। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু আগামীকাল থেকে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।